আপোষের মনোভাবই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। দায় এড়াতে পারেন না মালিক শ্রমিক সংগঠনগুলো। সংকট নিরসনে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ। দর্শক, আপনাদের প্রধান খবর শিরোনামটি জানাচ্ছিলাম, জানাবো এই খবরের বিস্তারিত। শুনবো একজন বিশেষজ্ঞের মন্তব্য। আপনারা দেখছেন 15 মিনিটসের আয়োজন, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবায়েত হাসান। শৃঙ্খলা নেই, তাই ভোগান্তিরও শেষ নেই। বাস সংকট, অতিরিক্ত ভাড়াসহ রাজধানীতে পুরো পরিবহন ব্যবস্থাপনারই সংকটের জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন সরকারের দৃঢ়তার অভাবকেই। আর মালিক শ্রমিক সংগঠনগুলোর দায় তো রয়েছেই সংকট সমাধানে। গোটা পরিবহন ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার পরামর্শও দিয়েছেন তারা। এতে সায় আছে মালিকদেরও। গণপরিবহন যে কোনো শহরের যাত্রী চলাচলের প্রধান বাহন। রাজধানী ঢাকারও প্রধান ভরসা ছোট বড় বাস, কিন্তু বিশৃঙ্খলা, অনিয়ম আর অব্যবস্থাপনায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। এই যে মানুষের ভোগান্তি দেখেন না, যেটাই চালু করো এরকম ভোগান্তিতে আছে সবাই, দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে। সহ্য করতে করতে চামড়া হয়েছে আসলে গন্ডারের চামড়ার মতো। সো এগুলি নিয়ে কোনো মন্তব্য করে কোনো লাভ হবে বলে আদৌ আমার মনে হয় না। প্রায় 2 কোটি মানুষের ঢাকা শহরে প্রতিদিন বাস চলাচল করে 5.5 থেকে 6 হাজার, অথচ মাত্র 3.5 বাস দিয়েই যাত্রী চাহিদা মেটাচ্ছে 2.25 কোটি মানুষের শহর ভারতের মুম্বাই। মুম্বাইতে আছে 3.5 বাস। সে 3.5 বাস দিয়ে যে প্যাসেঞ্জার ক্যারি করে, আমার 5.5 বাস তার অর্ধেক প্যাসেঞ্জার ক্যারি করে। যাত্রীরা লুজার, তার স্পিড কম, ভাড়া বেশি, যেতে পারছে না। বাস কোম্পানিরা লুজার, তার বাস 2 বছরের মাথায় লাইফ শেষ হয়ে যাচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় কেন পিছিয়ে ঢাকা? বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে মালিক শ্রমিক সংগঠনের সাথে সরকারের আপোষ এর বড় কারণ। রুট কমিয়ে এনে 5 থেকে 7টি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ তাদের। কজ হলো একটা বাস 10টা ট্রিপ দেওয়ার কথা ছিল, দিতে পারছে 2টা থেকে 3টা। সিস্টেমের মধ্যে বলা আছে বাস কনসলিডেশন। যে আমাদের সমস্যা হলো খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর গণপরিবহন, এটাই বিশৃঙ্খল, আনম্যানেজেবল। এখানে আমাদের প্রস্তাবনার মধ্যে আছে ঢাকা শহরে 5টি জায়গায় 5টি ডিপোগুলোতে গাড়ি পরিচালিত হবে। কোনো ক্যাশ সিস্টেম থাকবে না, সব স্মার্ট কার্ড সিস্টেম থাকবে। একটা সেন্ট্রালি একটা কোম্পানি থাকবে, তার আন্ডারে 5টি কোম্পানি হবে। এই কাজটা হইতে আরও সময় লাগবে। ব্যবস্থাপনার ঘাটতি দূর না করে নতুন বাস নামানোর সিদ্ধান্তের বিরোধিতাও করছেন বিশেষজ্ঞরা। আপনার অতিরিক্ত বাসও কিন্তু আপনার জন্য ক্ষতিকর। তারা রাস্তায় কনজেশন তৈরি করে উল্টা আপনার ক্যাপাসিটিকে আরও কমিয়ে দিচ্ছে। বাস নিজের মধ্যে যেই পাল্টাপাল্টি করে যানজট তৈরি করা হয়, এখানে যদি সরকার আবার বলে আমি আরও 5,000 বাস নামাবো, ফুলিশ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানিয়েছে, গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমাদের এখানে 196টা রুট আছে, এইগুলি তো আমাদের আরও সমস্যা তৈরি করছে। এই রোড ব্যবস্থাপনা কমিয়ে এনে একটা শৃঙ্খলার মধ্যে আমরা নিয়ে আসতে চাই। ডিটিসি আশা করে বাস র্যাপিড ট্রানজিট, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে সংকট কমে আসবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়টি নিয়ে আজ আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছে নগর পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে যারা নগর পরিকল্পনাবিদ বা বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে পুরো রাজধানীর এই পরিবহন ব্যবস্থাপনার যেটি সংকট তৈরি হয়েছে, এর জন্য সরকারের এক ধরনের নমনীয়তা রয়েছে, তাদের কারণেই এই অব্যবস্থাপনা। আপনার মন্তব্য একটু জানতে চাই শুরুতেই এ বিষয়ে। প্রথমত হচ্ছে, আজকে ঢাকায় যে গণপরিবহনের যে সংকট তৈরি হয়েছে, সেটা আসলে শুধু সরকারের অনমনীয়তা না, অনেক দিন ধরে রাষ্ট্র আসলে গণপরিবহনকে কোনো গুরুত্বই দেয় নাই, কোনো রকম ব্যবস্থা তারা নেয় নাই। যেমন প্রথমে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি হয়, যেটা মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করা হয়েছে। এই দুইটাতেই প্রথমে কিন্তু বাস ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ এক একটা রুটে এক একটা কোম্পানির মতো করে ফ্লোট করে সেইখানে সব প্রাইভেট ওনারদের বাস দেওয়ার কথা, এই কাজটা করার কথা। এই কাজটা কিন্তু কখনোই করে নাই। না করে তারা কিন্তু নিজেদের কোটারি স্বার্থে বিভিন্ন
ক্ষমতাশালী লোকরা তাদের ইচ্ছা মতো বাস নামাইছে এবং নামায় এই গণপরিবহন ব্যবস্থাটাকে কিন্তু কলাপস করে দিয়েছে। এটা শুধু যে আজকে তারা একটা নমনীয় অবস্থান নিয়েছে তা না, তারা কিন্তু এই বিভিন্ন সরকার, শুধু এই সরকার না, এর আগের সরকারও কিন্তু এবং তার আগের সরকারও পরপর অনেক দিন ধরে গণপরিবহনকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেখানে মাত্র ঢাকা শহরে এই 2000 এখন যে নতুন রিভাইজ স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি হয়েছে, সেখানে সার্ভের সময় দেখা গেছে প্রতি 100 জনের মধ্যে মাত্র 3.3 জন, অর্থাৎ 3.3% লোকের কাছে ব্যক্তিগত গাড়ি আছে। কিন্তু আপনি দেখেন ঢাকার রাস্তাগুলি সব কিন্তু ব্যক্তিগত গাড়ির জন্য বড় করা হচ্ছে, এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে, ফ্লাইওভার বানানো হচ্ছে, গ্রেড সেপারেটর বানানো হচ্ছে, কিন্তু কোথাওই কিন্তু গণপরিবহনের কোনো ব্যবস্থা করা হয়নি। যদিও স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এবং রিভাইজ স্ট্র্যাটেজি, অর্থাৎ পরপর 2টা 20 বছর মেয়াদী প্ল্যানের মধ্যে বলা হয়েছিল যে বাস এবং বাস র্যাপিড ট্রানজিট। বাস র্যাপিড ট্রানজিট মানে হচ্ছে রাস্তার মধ্যে আমাদের যে জায়গা আছে সেইখানে 2টা লেন ডেজিগনেট করে সেখানে বাস চালানো হবে, সেখানে কিন্তু করা হচ্ছে না। এই যে 3.3%, 3.3% লোকের কাছে যে ব্যক্তিগত গাড়ি আছে, তাদের গাড়ি কিন্তু ঢাকার রাস্তার 88% জায়গা দখল করে রাখে। অর্থাৎ এই যে ব্যবস্থা, এই যে গাড়িকে বেসুমার ঢাকার রাস্তায় আসতে দেওয়া, যার ইচ্ছা গাড়ি কেনা এবং সেই গাড়ি রেজিস্ট্রেশন করা এবং সেই গাড়ির জন্য রাস্তা বড় করা, ফুটপাত ভেঙে রাস্তা বড় করা হচ্ছে, বাসের কোনো জায়গা রাখা হচ্ছে না, সেইটা কিন্তু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ না। অর্থাৎ যেখানে মাত্র 4% লোকের কম গাড়ি মালিকানা আছে, সেই গাড়ির জন্য 88% রোড স্পেস ছেড়ে দেওয়া হচ্ছে। শুধু এটা আজকে যে শুধু তারা নমনীয় হয়েছে তা না। তাহলে আপনার কাছে আরেকটু জানতে চাই যে গত কয়েকদিনের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দেখা গেল যে মালিকদের অনেক ক্ষমতা, আপনিও বলছিলেন যে ক্ষমতাধর ব্যক্তিরাই এরকম পরিবহন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে, তারা এতটা ক্ষমতাধর হলো কিভাবে, আপনার কি মনে হয়? তারা ক্ষমতাধর হলো এইভাবে যে রাষ্ট্র যখন স্ট্র্যাটেজি একটা প্ল্যান তৈরি করে, সেই প্ল্যান পাস করার পরে কিন্তু ওইটা কিন্তু একটা আইন। রাষ্ট্র যখন সে আইন নিজেই ভাঙে, রাষ্ট্রীয় সংস্থাগুলি, মানে এই ক্ষমতাধর লোকরা যখন দেখে যে একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সেটা পার্লামেন্ট থেকে পাস করা হচ্ছে, আইন হচ্ছে, এবং সেই আইনে কোনো কেয়ার না করে তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে এক্সপ্রেসওয়ে বানাচ্ছে, একটাই উদ্দেশ্য, মেগা প্রজেক্ট তৈরি করা। মেগা প্রজেক্ট তৈরি করলে সুবিধা হচ্ছে যে কাজ পায় সে কন্ট্রাক্টরের, সে তো আমার মতো আপনার মতো সাধারণ লোক না, তারা হচ্ছে বড় বড় ক্ষমতাশালী ব্যবসায়ী। যে কাজ দেয় সেই ডিপার্টমেন্টের আমলারা এবং রাজনৈতিক নেতারা, এরা সবাই লাভবান হয় বড় বড় প্রজেক্ট দ্বারা। তাহলে যখন বিভিন্নভাবে এটা কিন্তু একটা সিগন্যাল দেয় যে রাষ্ট্র আসলে শুধুমাত্র ব্যক্তি মুনাফা কিংবা ব্যবসায়ীদের মুনাফা এবং আমলাদের এবং দুর্নীতিগ্রস্ত আমলা এবং রাজনীতিবিদদের মুনাফাকেই প্রায়োরিটি দিচ্ছে, তখন সেই রাষ্ট্র ব্যবস্থা যখন হঠাৎ করে কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, সে পারবে না, কারণ তার সব রকম দুর্বলতাগুলি তারা জানে। এবং এখনো যে কাজগুলি করার চেষ্টা করে সেগুলি কিন্তু কোনো সুপরিকল্পিত ব্যবস্থা না। এগুলি কি করেছে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি গত কয়েকদিনের খবর কাজ করে বুঝতে পারিনি যে আসলে মানে সরকার কিংবা এই যে অথরিটিগুলি কি করতে চাচ্ছিল। একই সঙ্গে এই প্রশ্নটাতেই জানতে চাই যে নগর পরিবহনের এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উতরাতে আসলে সরকারের বা কি করণীয় আছে, আপনার পরামর্শ একটু জানাবেন। খুব সহজ। সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করা হচ্ছে, রিভাইজ স্ট্র্যাটেজি, সেখানে বলা হয়েছে যে রাস্তার মধ্যে বাসকে প্রায়োরিটি দিতে হবে, বাস লেনগুলি দেখানো হয়েছে, বাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ ডেজিগনেটেড লেন দিয়ে যে বাসগুলি চলবে সেইগুলি ডিজাইন করা হয়েছে, সেগুলি বাস্তবায়ন করতে হবে। মাত্র 4% লোকের গাড়ি দিয়ে 88% রোড স্পেস যদি আমি দখল করে রাখি এবং আমি যদি জনগণের জন্য কোনো রকম ব্যবস্থা না রাখি, আমি ফুটপাত রাখতেছি না, ফুটপাত ভেঙে বড় বড় করে ফেলতেছি, আমি যেই জায়গায় বারবার করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্ল্যান তৈরি করা হচ্ছে, সেই প্ল্যান আবার পাস করা হচ্ছে পার্লামেন্ট থেকে, সেখানে বলা হচ্ছে যে বাস এবং বাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থা সেগুলি করবে না, তারা করবে শুধু মেগা প্রজেক্ট। এই যে ধরুন মেট্রো একটা করেছে, এটা 20-30 হাজার কোটি টাকা গিয়ে শেষ হবে। ওই মেট্রো প্রজেক্টেই বলা হচ্ছে যে মাত্র 5 লক্ষ যাত্রা সে সার্ভ করবে। তাহলে এই কাজটা করার আগে এই যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এবং রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে যে বারবার করে বলা হচ্ছে যে প্রথম ফেজে তুমি ফুটপাথ ঠিক করো,
বাস সার্ভিস ঠিক করো এবং বাস র্যাপিড ট্রানজিট, অর্থাৎ এই মেট্রোর মতন করে ডেজিগনেটেড রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে বাস যাওয়া আসা করতে পারবে। অর্থাৎ ধরেন উত্তররাত থেকে মতিঝিল যেতে 20 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে, এখন কতক্ষণ লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা। তো এরকম সিচুয়েশনে যারা আসলে ভালো বিনিয়োগকারী, অর্থাৎ যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, তাদের পক্ষে কিংবা যারা সৎভাবে কাজ করতে চায় এরকম বিনিয়োগকারীর পক্ষে কিন্তু বাস নামানো সম্ভব না। কারণ সে একটা বাস নামাবে, ভালো বাস, সে কয়টা ট্রিপ দিবে, তার বাসের টাকাটা কিভাবে, বিনিয়োগটা কিভাবে উদ্ধার হবে? সুতরাং খুব সিম্পল, প্ল্যান ধরে ফুটপাথগুলি ঠিক করতে হবে। প্রথমত বাস রুটগুলিকে ঠিক করে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিতে হবে। ওই যে আজকে যেটা বলেছে অলরেডি আমাদের মাননীয় মেয়র সাহেব কিন্তু বলেছে যে বিভিন্ন রুটে এক একটা কোম্পানি খোলা হবে, সেই কোম্পানিতে আপনি বাস দিবেন, সেই কোম্পানির বাস চালাবে, এটা সবাই মালিক হবে। অর্থাৎ রাস্তার মধ্যে যে আমরা দেখি যে একটা বাস দাঁড়ালে আরেকটা বাস তার সামনে চলে আসে এবং তারপর আরেকটা বাস এসে আটকাতে দেয়, এই জিনিসটা বন্ধ করা কিন্তু ওইটাই পথ। এবং দেখেন আপনি ঢাকার যে উত্তর ঢাকার মেয়র আনিসুল হক সাহেব, উনি পর্যন্ত জানেন কিন্তু এটা, এমন না যে সরকারের উচ্চ মহলের রাজনৈতিক নেতৃত্ব এই জ্ঞানটা নাই, তারা জানার পরেও তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। এটা করতে দিতে হবে এক। দ্বিতীয়ত খুব দ্রুত বাস র্যাপিড ট্রানজিটের যে রুটগুলি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্টে বলা হয়েছিল সেগুলি বাস্তবায়ন করতে দেওয়া হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে বিদেশি যারা টাকা লোন দেয় আমাদেরকে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এরা কিন্তু সবসময় চেষ্টা করবে আমাদেরকে মানে অল্প বিনিয়োগের সমস্যা সমাধানের দিকে না যেয়ে বড় বিনিয়োগে যেতে, কারণ তখনই ওদের কাছে লোন নিতে হয়। অর্থাৎ যেইখানে যে রুটগুলিতে বাস র্যাপিড ট্রানজিটের কথা বলা হয়েছিল সেই জায়গায় কিন্তু বিদেশি পরামর্শকরা, আপনি দেখবেন বিদেশি পরামর্শকরা সবসময় এখানে মেট্রো সার্ভিস দিতে বলবে। মেট্রো সার্ভিস দিলে সুবিধা কি? মেট্রোতে আমি বানাতে পারি না, সুতরাং আপনাকে বিদেশি কনসালটেন্ট হবে, বিদেশি ট্রেন কিনতে হবে। এই যে 30,000, 20,000, 30,000 কোটি টাকা বিনিয়োগ করবে, এই পুরো টাকাটা আমার বিদেশে চলে যাবে এবং এই লোনের বোঝাটা আমার ঘাড়ে পড়বে। কিন্তু তার আগে যে আমি অল্প বিনিয়োগে রাস্তা ঠিক করে বাস র্যাপিড ট্রানজিট করতে পারতাম নিজের পয়সায়, সেরকম করতে দিচ্ছে না। এই খন্দকার নিয়াজ রহমান, আপনার এই পরামর্শগুলো যারা উপরের কর্তা ব্যক্তি রয়েছেন তারা নিশ্চয়ই অনুসরণ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি 15 মিনিটসে আমাকে সময় দিয়েছেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও কথা হবে। দর্শক, কথা বলছিলাম 15 মিনিটসে আজকের অতিথির সঙ্গে, একজন নগর পরিকল্পনাবিদ আমার সঙ্গে ছিলেন। আপনারা দেখছেন 15 মিনিটসের আয়োজন। এ পর্যায়ে দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর খানিকটা ছোট করে জানাতে চাই আপনাদের। প্রখ্যাত শিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা লাকি আকান্দ আর নেই। সন্ধ্যায় 61 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন লাকি আকান্দ। দুপুরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা 6:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক লাকি আকান্দকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংস্কৃতিক অঙ্গন জুড়ে। অপ্রাসঙ্গিক কথা বলে বিএনপি জনগণের সামনে প্রতিবন্ধী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দেশের উন্নয়নে দায়িত্বশীল আচরণের জন্য দলটির প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এসব মন্তব্যই করেছেন হানিফ। আগামী নির্বাচন জিতে সরকার গঠন করবে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। আওয়ামী লীগ বসবে বিরোধী দলের আসনে, এমন মন্তব্যই করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার ফোরামের মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। টানা বর্ষণে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে বন্দরনগরীর অনেক এলাকায়। কোথাও কোথাও পানি ঢুকে গেছে বসত বাড়িতে। সড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় চলাফেরায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এর মধ্যে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তত 20 জন নিহত, আরও 10 জন আহত হয়েছে। শুক্রবার চিতোরের তিরুপতি থানার সামনে কৃষকদের বিক্ষোভ সমাবেশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িতে ধাক্কা দেয় ট্রাকটি, পরে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায় এবং বিক্ষোভকারীদের পিষ্ট করে রাস্তার ধারে দোকানপাটের উপরে উঠে যায়। দর্শক, এই ছিল আজকের মতো 15 মিনিটসের আয়োজনে। কাল আবারও দেখা হবে, ততক্ষণ দেখতে থাকুন যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে।